আচ্ছা, তো শুরু করছি আমরা আজকের আলোচনা আমাদের। একদম প্রথমে আমরা আলোচনা করব ভারতবর্ষের অবস্থান এবং সীমা নিয়ে আজকে। ওকে, যেখান থেকে বেসিক লেভেলের প্রশ্নগুলো আমাদের আপার প্রাইমারির জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে কোনো প্রশ্নে যে ভারতবর্ষের স্থলসীমার মধ্যে কয়টি প্রতিবেশী দেশ রয়েছে। ওকে, বা জিজ্ঞেস করতে পারে যে ভারতবর্ষ তার কোন প্রতিবেশী দেশের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে। বিভিন্ন বর্ডারগুলো, যেমন ধরো ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যেকার যে লাইনটা রয়েছে, যে বর্ডারটা রয়েছে, সেটার নাম কি, সেটা জিজ্ঞেস করতে পারে। এই ধরনের প্রচুর প্রশ্ন হয়। তো প্রথম আমরা যদি ভারতবর্ষের অবস্থান দেখি, মোটামুটি আমরা এটুকু সবাই জানি যে ভারতবর্ষ হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। অর্থাৎ এই যে পৃথিবী, এই পৃথিবীকে যদি আমরা নিরক্ষরেখা থেকে ভাগ করি, ওপরের দিকটাকে কি বলে? উত্তর গোলার্ধ। এবং ভারতবর্ষ এই রকম জায়গায় অবস্থান করছে উত্তর গোলার্ধে। ওকে, এবং দ্রাঘিমা রেখার দিক থেকে যদি ভাগ করা যায়, তাহলে দ্রাঘিমা রেখার বাম দিকে পড়ছে, পূর্ব দিকে পড়ছে। ওকে, সরি, এই দিকে পড়বে, এই দিকটা পশ্চিম স্যার দিকে। ডান দিকে। হ্যাঁ, ডান দিকে পড়বে, একদম তাই, এই দিক দিয়ে পড়বে। তো সেই জন্য উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধের মধ্যে অবস্থান করে ভারতবর্ষ। ওকে, দেখো, অক্ষাংশ বা ল্যাটিটিউড ভারতের মূল ভূখণ্ড 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এই জায়গাগুলো থেকে মূলত প্রশ্ন আসে না, বিশেষ করে কত ডিগ্রি কত মিনিট, এগুলো মনে রাখাও দুষ্কর। ওকে, যেগুলো আমাদের একটু জেনে রাখতে হবে, যেমন ধরো ভারতবর্ষের চারদিকে যে যে পয়েন্টগুলো রয়েছে, যেমন দক্ষিণতম বিন্দু যদি জিজ্ঞেস করে, আমরা কি বলতে পারি না, ইন্দিরা পয়েন্ট। ওকে, গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। এবং উত্তরতম বিন্দু স্যার যদি জিজ্ঞেস করে, হুম, বলো। স্যার ইন্দিরা কোলে না ইন্দিরা পয়েন্ট? ইন্দিরা কোল হচ্ছে উত্তরতম, দক্ষিণতম বললে ইন্দিরা পয়েন্ট। আচ্ছা। হুম। উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কোল বা ইন্দিরা কোলে। ওকে, এটা জম্মু কাশ্মীর এবং লাদাখে অবস্থিত। অক্ষাংশ মনে রাখার দরকার নেই আমাদের আপার প্রাইমারির জন্য। ওকে, মূল ভূখণ্ডে যদি দক্ষিণতম, এই জায়গাটা আমাদের কিন্তু একটু বুঝতে হবে যে এই যে মূল ভূখণ্ডের একরকম, দেখো মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু আসছে কন্যাকুমারী। অপরদিকে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু আবার এখানে দেখছি আমরা ইন্দিরা পয়েন্ট। কি না, আমরা যদি ভারতবর্ষের ম্যাপটাকে কল্পনা করি, তো এই যে জম্মু কাশ্মীর থেকে শুরু করে যে বিস্তৃতি লাভ করে, ধরো এটা ভারতবর্ষের ম্যাপ। তো এই ভারতবর্ষের ম্যাপ, এবং এখানে কি থাকে, শ্রীলঙ্কা থাকে। মূল ভূখণ্ড মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। ওকে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গায় অবস্থান করছে কি না, কন্যাকুমারী। কিন্তু আমরা জানি যে এদিকে কিছুটা জায়গায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, যেটাও কিন্তু ভারতবর্ষেরই অংশ। কিন্তু দেখো, এর মাঝে কি রয়েছে না, ব্যাপক জলরাশি রয়েছে। অর্থাৎ ভারতের এই যে মূল ভূখণ্ড, মূল বডি, তার সাথে টাচ করে নেই, সেটা থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, তাই না, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা। তো সেখান থেকে দেখতে গেলে যে এটাও তো অ্যাকচুয়ালি ভারতবর্ষ, তো এর একদম লাস্ট বিন্দু এটাকে, যদি আমরা ধরি, সেটাকে কি বলবো, ইন্দিরা পয়েন্ট। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন দেয় যে ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি, উত্তর কিন্তু করব আমরা কন্যাকুমারী। তখন কিন্তু ইন্দিরা পয়েন্ট তাড়াহুড়োতে করলে নম্বর বাদ চলে যাবে। ওকে, যদি মূল ভূখণ্ডের উল্লেখ না থাকে, তখন আমরা অপশানে যদি থেকে থাকে ইন্দিরা পয়েন্ট, আমরা ইন্দিরা পয়েন্ট করব। ওকে, উত্তর দিকে সর্বোচ্চ সীমার এই যে অংশে, এখানে অবস্থিত বিন্দুটা হচ্ছে ইন্দিরা কোল। ওকে, এই জায়গাটা কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে, মূল ভূখণ্ডের ব্যাপারটা। আচ্ছা, নেক্সট, পরবর্তীতে যাই আমরা। দেখো, দ্রাঘিমাংশ, ভারতবর্ষের বিস্তার যদি আমরা দ্রাঘিমাংশে দেখি, 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এখানে পশ্চিমতম, এখানে স্পেলিংগুলো একটু মিস্টেক আছে, গুহার মোটা রয়েছে, এটা গুহার মতি হতো বাংলা উচ্চারণের ক্ষেত্রে। ওকে, পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহার মতি। কোথায় অবস্থিত না, আমরা জানি গুজরাটে অবস্থিত। ওকে, গুজরাটে অবস্থিত। এবং পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। এবং মনে রাখবে এর সাথে প্রশ্নটা এটাও, যে অরুণাচল প্রদেশ, এখানে কি হয় না, প্রথম সূর্য দেখা যায়। যখন সূর্য উদিত হয়, তখন প্রথম সূর্য কোথায় দেখা যায়, এই অরুণাচল প্রদেশের মধ্যে। তাহলে আমরা যদি ভারতবর্ষের চারটে দিকের সীমানাটাকে দেখি, তাহলে কি পেলাম না, উপরের দিকে একদম রয়েছে কি, একদম উপরে রয়েছে ইন্দিরা কোল। ওকে, মূল ভূখণ্ডের দক্ষিণে রয়েছে কন্যাকুমারী। ওকে, মূল ভূখণ্ডের বাইরের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ওকে, এবং পূর্ব দিকে,
পূর্ব দিকের এইখানে অরুণাচল প্রদেশের দিকে পূর্ব দিকে রয়েছে একদম পূর্বতম বিন্দু যদি জিজ্ঞেস করে আমরা করব কি বি থু, কি বলবো, কি বি থু, কোথায় অবস্থিত, অরুণাচল প্রদেশে। এবং পশ্চিমতম যেটা রয়েছে সেটা হচ্ছে গুজরাটের গুহারমতি, গুহারমতি। তো এই চারটে জিনিস কিন্তু মনে রাখবো, বিশেষ করে প্রশ্নটা দেয় দক্ষিণতমটাকে নিয়ে, কারণ এখানে কিন্তু আমরা বেশি ভুল করি। মূল ভূখণ্ড আর টোটাল মূল ভূখণ্ড বাদে যেটা সেটাকে খেয়াল রাখবো। দেখো, মোট আয়তন আমাদের 32,87,263 বর্গ কিলোমিটার হচ্ছে ভারতবর্ষের মোট আয়তন। এবং আয়তনের বিচারে আমরা মনে রাখবো ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ। ওকে, সপ্তম বৃহত্তম দেশ। উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য কত, 3214 কিলোমিটার। অর্থাৎ বলতে পারি এই যে লম্বা বরাবর ভারতবর্ষ কতটা রয়েছে, 3214 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই যে চওড়া বরাবর পাশাপাশি যদি দেখি পূর্ব পশ্চিমে, সেটা হচ্ছে 2933 কিলোমিটার। তাহলে এই যে লম্বা বরাবর কত না 3214, এবং চওড়া বরাবর কত না 2933। ওকে, 3214 2933, এটা মনে রাখবো আমরা। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখার কি ব্যাপারটা আছে দেখো, এখানে আমরা মোটামুটি সবাই জানি যে কর্কট ক্রান্তি রেখা কি না, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কট ক্রান্তি রেখা বলে, তাই তো। নিরক্ষরেখার মানকে 0 ডিগ্রি ধরা হয়, এবং যত উপরে যাওয়া যাবে তত স্বাভাবিকভাবে উত্তর অক্ষাংশের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং একটা নির্দিষ্ট অবস্থানে গিয়ে যে রেখাটা আছে, এই যে এই মানটাতে 23.5 ডিগ্রি উত্তরে, এই রেখাটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। ওকে, তো ভারতের মধ্যভাগ দিয়ে এটা অতিক্রম করে। অতিক্রমণকারী হয় 8খানা রাজ্যের মধ্যে দিয়ে এটা গেছে: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এটার গুরুত্ব কি না, এটা ভারতকে দুটি জলবায়ু অঞ্চলে ভাগ করে। উত্তরে আমরা উপক্রান্তীয় জলবায়ু দেখতে পাই, এবং দক্ষিণে ক্রান্তীয় জলবায়ু দেখতে পাই, বা দক্ষিণ দিকে আমরা সমভাবাপন্ন জলবায়ুও দেখতে পাই, কারণ এটা সমুদ্র উপকূলবর্তী এলাকা পড়ছে। বিশেষ করে ধরো তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, এগুলো চারপাশে যেহেতু সমুদ্র রয়েছে কাছাকাছি, তো সেই কারণে যে জলবায়ুটা হয় সেটা এত বেশি উত্তর ভারতের মতো গ্রীষ্মকালে এত বেশি গরম হয় না, আবার এত বেশি শীত হয় না। সেই কারণে ওটাকে সমভাবাপন্ন জলবায়ু অঞ্চল বলা হয়। ওকে, তো এই যে জলবায়ুগতভাবে ভারতে দুই রকমের বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, এইটা কিসের জন্য না কর্কটক্রান্তি রেখার জন্য। ওই যে সূর্যের কিরণ দেওয়ার ব্যাপার সেটা থাকছে এর মধ্যে। দেখো, গোলার্ধীয় অবস্থান আমরা প্রথমেই বললাম এটা উত্তর গোলার্ধে, নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে ভারতবর্ষ অবস্থিত। এবং যদি পূর্ব পশ্চিমের মধ্যে জিজ্ঞেস করে তাহলে বলবো পূর্ব গোলার্ধে ভারতবর্ষ অবস্থিত। ভারতের সম্পূর্ণ ভূখণ্ড নিরক্ষরেখার উত্তরে অবস্থিত। ওকে, টোটাল নিরক্ষরেখার উত্তরে। আচ্ছা, নিরক্ষরেখার দক্ষিণ দিকে অবস্থিত কয়েকটি দেশের নাম যদি জিজ্ঞেস করে কেউ বলতে পারবে? কারো মনে আছে? মানে দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে এমন কোনো দেশ? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। হুম, একদম। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভেরি গুড। ব্রাজিল এগুলো হবে, মাদাগাস্কার, এগুলো সব দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে। তো কয়েকটা দেশ একটু জেনে রাখবে দক্ষিণ গোলার্ধের। আচ্ছা, ভারতের দেখো প্রমাণ মধ্যরেখা, যেটাকে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা ধরা হয়। এখান থেকে প্রশ্ন আসে যে ভারতের প্রমাণ মধ্যরেখা ধরা হয় কাকে। ওকে, তো স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরা হয় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাংশকে। ওকে, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কাকে ধরা হয়? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে। এটা উত্তরপ্রদেশের এলাহাবাদ প্রয়াগরাজের শহরের কাছ দিয়ে গেছে। এবং গ্রিনিচ মান মন্দির বলে একটা জায়গা রয়েছে, গ্রিনিচ। তো সেই গ্রিনিচ শহরের উপর দিয়ে যেহেতু এটা গেছে, তো সেই গ্রিনিচের টাইমটাকে ধরে জিএমটি প্লাস সামথিং সামথিং করে সারা বিশ্বে টাইম নির্ণয় করা হয়। ওকে, আচ্ছা, এখানে দুটো জিনিসের নাম মনে রাখবে। একটা হচ্ছে জিএমটি, জিএমটি পুরো নাম হচ্ছে গ্রিনিচ মেন টাইম। ওকে, এবং আমাদের দেশের হচ্ছে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ওকে, ফুল ফর্ম দুটো মনে রাখবে। এদের মধ্যে ডিফারেন্স কত? 5.5 ঘন্টা। ওকে, 5.5 ঘন্টা ডিফারেন্স। অর্থাৎ কি বললাম, এই যে গ্রিনিচ শহর, গ্রিনিচ নামক এই শহর, এর উপর দিয়ে কি গেছে, এই যে আমাদের দ্রাঘিমাংশটা গেছে। এবং সেই কারণে এই শহরের যে টাইম সেটাকে প্রমাণ ধরে পাশাপাশি সারা বিশ্বের যে টাইম সেটাকে যোগ করে বা বিয়োগ করে
করা হয়, তাদের তাদের স্ট্যান্ডার্ড টাইম প্রত্যেকটা দেশে নির্ণয় করা হয়। কোনো দেশের স্ট্যান্ডার্ড টাইম তাহলে কিসের উপর নির্ভর করছে? জিএমটির উপরে। এবার সব দেশের মনে রাখা সম্ভব নয়, মনে রাখার দরকারও নেই, তুমি শুধু তোমার দেশের স্ট্যান্ডার্ড টাইমটা মনে রাখবে যে গ্রিনিচ মেন টাইমের সাথে 5.5 ঘন্টা যোগ করলে, অর্থাৎ তোমার এখানে এখন বাজছে দেখো 9টা 23, তাই তো? 9টা 23, তার মানে এখান থেকে 5.5 ঘন্টা বিয়োগ করে দিলে যেটা টাইম সেটা হচ্ছে জিএমটি। তো ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, ওকে, যে গ্রিনিচে এখন সময় হচ্ছে 12টা বেজে 30 মিনিট, তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কত হবে? ওকে, তো এই জায়গাগুলোতে ঘাবড়ে না গিয়ে 5.5 ঘন্টা শুধু যোগ করে দেবে, তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5.5 ঘন্টা এগিয়ে থাকে গ্রিনিচ মেন টাইমে থেকে। দেখো ভারতীয় উপমহাদেশের অবস্থানগত গুরুত্ব কি রয়েছে, না এগুলো সব আমরা পড়বো আস্তে আস্তে। টোটাল হিমালয় সম্পর্কে পড়বো, আমাদের ড্রেনেজ সিস্টেম সম্পর্কে পড়বো, আজকে জাস্ট টোটাল উপরে উপরে আমরা ধারণা নেব। দেখো ভারতীয় উপমহাদেশের অবস্থানগত গুরুত্ব, ভৌগোলিক গুরুত্বের দিকে দেখতে গেলে যদি দেখি, দেখো প্রথমত প্রাকৃতিকভাবে যে হিমালয় পর্বতমালা অবস্থান করছে ভারত এবং নেপাল সংলগ্ন এই অঞ্চলে, সে কি করে, না সে প্রাকৃতিকভাবে ঠান্ডা যে হাওয়া, সেই ঠান্ডা হাওয়াকে ভারতবর্ষে প্রবেশ করতে বাধা দেয়। যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে ভারতবর্ষ পুরো তুষার আচ্ছাদিত হয়ে থাকতো শীতকালে, বা বছরের বেশিরভাগ সময়টা ইউরোপ মহাদেশ, রাশিয়া, চীনের বেশিরভাগ অংশ এদের মতো। হ্যাঁ, যেহেতু হিমালয় পর্বত দেওয়ালের মতো কাজ করছে, তাই ভারতবর্ষের এই অঞ্চলটাই এত বেশি তীব্র শীত বা শৈত্যপ্রবাহ আমরা লক্ষ্য করি না। তো ভৌগোলিক দিকের প্রচুর গুরুত্ব রয়েছে ভারতবর্ষে, যেমন এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে এটা অবস্থিত। যদি জিজ্ঞেস করে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, এবং এশিয়ার কোথায় অবস্থিত ভারত, এশিয়ার দেখবে নিচের দিকে, যদি পৃথিবীর ম্যাপ বা গ্লোব থেকে থাকে একটু দেখে নেবে, নিচের দিকে ভারতবর্ষ অবস্থিত। তো দক্ষিণ মধ্য এশিয়ার মধ্যে ভারতবর্ষ অবস্থান করছে। হিমালয় পর্বত উত্তরে প্রাকৃতিক সীমা তৈরি করেছে, যেটা বলছিলাম 3 দিকে পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ সমুদ্র দ্বারা বেষ্টিত। আচ্ছা, ভারতবর্ষের চারিদিকে কোন কোন সাগর রয়েছে কে বলতে পারবে? দক্ষিণে, পূর্বে এবং পশ্চিমে কোন কোন সাগর রয়েছে? পশ্চিমে আরব সাগর, আরব পূর্বে সাগর, বঙ্গোপসাগর, আর বঙ্গোপসাগর আর পশ্চিমে ভারত মহাসাগর। ভারত মহাসাগর। দক্ষিণে ভারত মহাসাগর, একদম ঠিক। তো এই যে ভারতবর্ষ 3 দিকে সাগর দ্বারা কিন্তু বেষ্টিত রয়েছে, তো প্রচুর পরিমাণে জলরাশি ভারতের চারপাশে রয়েছে, যা পরবর্তী আমরা অর্থনৈতিক ভূগোল যখন পড়ব তখন দেখব যে এই যে মৎস্য শিল্প এগুলোতে প্রচুর সাহায্য করছে এই দিকটা। ব্লু ইকোনমির দিকে যাবে জাপানের মতো। দেখো দক্ষিণে প্রায় 1600 কিলোমিটার সমুদ্র বিস্তৃত এবং ভারত মহাসাগর নিয়ন্ত্রণ কৌশলগত অবস্থান এখানে রয়েছে। বাণিজ্যিক বায়ু কোন বায়ুকে বলা হয়, কারো মনে আছে? বা- আয়নবাহিকে। একদম, বায়ু আয়ন বায়ু, 0 এই থেকে জায়গাটা, 30। হ্যাঁ, এই জায়গাটা মনে রাখবে, কিন্তু এইগুলো থেকেই প্রশ্ন আসে, এই ধরনের ছোট্ট ছোট্ট প্রশ্ন। আয়ন বায়ুকে কিন্তু বাণিজ্য বায়ু বলা হয়। তো এই যে বাণিজ্যিক গুরুত্ব কি কি রয়েছে ভারতবর্ষের, দেখো পূর্ব এবং পশ্চিম এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী অবস্থান কিন্তু করছে ভারতবর্ষ। প্রাচীনকালে সিল্ক রোড বা সিল্ক রুট বলে একটা রাস্তা ছিল, তোমরা জেনে থাকবে, এবং আমরা ইতিহাসে পড়ে থাকবো, দেখবে কুষাণ সাম্রাজ্য যখন ছিল সেই টাইমে তারা একটা হিউজ পরিমাণ ট্যাক্স কিন্তু কালেক্ট করতো এই সিল্ক রুটের মধ্যে দিয়ে, অর্থাৎ বলতে পারো একটা ব্যবসায়ী পথ, বিশাল বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা। এই যে সিল্ক রোড বা সিল্ক রুট, এই সিল্ক রুটের অংশ ছিল প্রাচীনকালে এটা। এবং সুয়েজ খাল খোলার পর ভারত মহাসাগরের গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু বাণিজ্যিক যে লেনদেন সারা বিশ্বের সাথে সেটা বেড়েছে সুয়েজ ক্যানালের ফলে। বর্তমানে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ভারতের এই যে 3 দিকে জলবেষ্টিত সাগরগুলো তোমরা বললে এই জায়গাটা। সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, যেমন ধরো ভূমধ্যসাগর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগস্থল হয়ে অবস্থান করছে। প্রাচীন ভারতীয় বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, দর্শন এগুলো আস্তে আস্তে প্রসারিত হয়েছে এই সাগরের মাধ্যমেই। দেখো ভারতের সীমানা, উত্তর সীমানা, সীমান্তবর্তী দেশ, এই জায়গাগুলো খুব ভালোভাবে মনে রাখবো আমরা। তো টোটাল আমরা 9খানা দেশকে পাবো। দেখো সীমান্তবর্তী দেশের মধ্যে আফগানিস্তান রয়েছে, সীমানার দৈর্ঘ্য কত, 106 কিলোমিটার। এখানে সবার দৈর্ঘ্য মনে রাখার দরকার নেই, সব থেকে বেশি দৈর্ঘ্যটা এবং সব থেকে কম দৈর্ঘ্যটা কোন কোন দেশে রয়েছে এবং কত রয়েছে সেটা একটু মনে রাখবো আমরা। দেখো আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে ভারতবর্ষ। জম্মু ও কাশ্মীরের সাথে চীনের সীমানা রয়েছে 3488 কিলোমিটার, এবং সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত কিন্তু রয়েছে চীনের সাথে।
সীমান্তবর্তী রাজ্যের মধ্যে যদি দেখি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, তো লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, এদের মধ্যে নেপালের সাথে সীমানা রয়েছে 1751 কিলোমিটার। তাহলে ভারতবর্ষ তার যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, এখানে চীন আর বাংলাদেশ নিয়ে কিন্তু কোনো রকম কনফিউশন আসবে না। পশ্চিমবঙ্গ সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে বাংলাদেশের সাথে, কেমন? কিন্তু ভারতবর্ষ সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে কার সাথে? চীনের সাথে, সব থেকে বেশি 3488 কিলোমিটার। বাংলাদেশকেও কিন্তু করে ফেলো না প্রশ্নের মধ্যে। দেখো সীমান্তবর্তী রাজ্যগুলো কি কি রয়েছে না, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, এই কয়েকটা। এবং ভুটানের সাথে ভারতের সীমানা আছে 699 কিলোমিটার। সীমান্তবর্তী রাজ্যের মধ্যে এখানে রয়েছে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ। আমরা মোটামুটি ভারতের ম্যাপটাকে যদি একবার চোখ বুলিয়ে নিই, তাহলেই দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলো বাংলাদেশের সাথে সীমানা বন্টন করেছে, এবং সর্বোপরি নেপাল, ভুটান বা চীনের সাথে একদম সীমান্তবর্তী কোন কোন স্যার রাজ্যগুলো রয়েছে। হুম, স্যার বলো। বলছিলাম যে যে ভারতের সাথে লার্জেস্ট শেয়ার বর্ডার করেছে ওটা চীন হবে না বাংলাদেশ হবে? বাংলাদেশের সাথে তো 2200 সামথিং না? ওটা মনে হচ্ছে বাংলাদেশ হতে পারে একটু। দাঁড়াও আমি একটু দেখে বলছি। হুম, ঠিক বলেছো, বাংলাদেশ হবে এটা। ঠিক ঠিক ঠিক। এক মিনিট দাঁড়াও। হুম, একদম এটা হচ্ছে তোমার দ্বীপ অঞ্চল, এবং যে আমাদের স্থল সীমান্ত এবং দ্বীপ অঞ্চল, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল, সীমারেখা এবং স্থল সীমানা উভয় নিয়ে বাংলাদেশের সাথে বাংলাদেশ হবে 15,000 কিলোমিটার। ঠিক আছে। এখানটায় সম্ভবত আমি বাংলাদেশটা উল্লেখ করতে ভুলে গেছি। ঠিক আছে, আমি নোটটা একটু কারেকশন করে দিয়ে দেবো, ঠিক আছে, থ্যাংক ইউ ধরিয়ে দেওয়ার জন্য। তো ওটা স্থল সীমান্ত নিয়ে বাংলাদেশ করে দেবো, ওটা আমি নোটে ঠিক করে দেবো। আচ্ছা, দক্ষিণ সীমা দেখো। দক্ষিণ সীমার মধ্যে সম্পূর্ণ সামুদ্রিক সীমানা রয়েছে, এবং ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন দ্বারা এটা বেষ্টিত। এই যে বললাম কন্যাকুমারী দক্ষিণতম বিন্দু পড়েছিলাম, সেই কন্যাকুমারী, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগরের সংযোগস্থল, এগুলো সব কিন্তু ভারতবর্ষের টোটাল, এইগুলোকে নিয়ে আমাদের দক্ষিণ সীমা অবস্থিত। লাক্ষাদ্বীপ আরব সাগরের প্রবাল দ্বীপ নামে পরিচিত, প্রচুর পরিমাণ প্রবালের জন্য বিখ্যাত এই লাক্ষাদ্বীপ, মনে রাখবো। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত, এই দুটোই কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে। এবং এই দুটোর থেকে যে আমাদের রাজধানী, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা বলো, আন্দামান এবং নিকোবর এর রাজধানী কোনটি? বলো। পোর্ট ব্লেয়ার। হ্যাঁ, ব্লেয়ার। পোর্ট পোর্ট ব্লেয়ার। ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার। আর লাক্ষাদ্বীপের? কাভারাত্তি। কাভিয়াত্রি। কাভারাত্রি। কাভারাত্তি, একদম তাই। লাক্ষাদ্বীপ হচ্ছে কাভারাত্তি, আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ার। জলসীমা আমাদের এত মনে রাখার দরকার নেই এখানটা। পূর্বতম সীমার দিকে যদি এবার আমরা দেখি, অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের সাথে যে সীমানাটা, এই দিকটা অ্যাকচুয়ালি পূর্ব দিক, এবং আমরা জানি যেহেতু বাংলাদেশের পশ্চিমে রয়েছে, তাই আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। তো দেখো সীমান্তবর্তী দেশ কি রয়েছে, বাংলাদেশ রয়েছে। বাংলাদেশ সীমানা দৈর্ঘ্যটা এখানে অ্যাকচুয়ালি ভুল টাইপ হয়েছে। দেখো ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে এখানে, ওকে, ঠিক। দীর্ঘতম স্থল সীমান্ত এখানে 15,000 সামথিং হবে, এটা জল সীমানাটাকে নিয়ে। আচ্ছা, সীমান্তবর্তী রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এছাড়া মিয়ানমারের সঙ্গে সীমানা রয়েছে প্রায় 1643 কিলোমিটার। সীমান্তবর্তী রাজ্যের মধ্যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। মানে অ্যাকচুয়ালি এদিক দিয়ে আমাদের সেভেন সিস্টারের নামগুলো আমি পরের ক্লাসে করিয়ে দেবো, ওইগুলোকে একটু মুখস্থ রাখবে, নাম আর তাদের রাজধানীগুলোকে। ওকে, এবং এইদিকে আমাদের পশ্চিমবঙ্গ তথা এই অঞ্চলটাকে নিয়ে কিন্তু আমাদের সীমান্তবর্তী পূর্ব সীমা ভারতবর্ষের মধ্যে রয়েছে। আর চিকেন নেক্স বলে একটা অংশ পাবো আমরা পশ্চিমবঙ্গে, যেটাকে শিলিগুড়ি করিডর বলা হয়। ওকে, 9 কিলোমিটারের চওড়া বিস্তৃত একটা রাস্তা শিলিগুড়ির মধ্যে অবস্থিত, যেটা কি করে না সংযোগ রক্ষাকারী হিসাবে সেটাকে ধরা হয় সেভেন সিস্টার, মানে পূর্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে তাদের সাথে ভারতের মূল ভূখণ্ডের।
ওকে, মুরগির গলা বা চিকেন নেক্স, তার আকৃতির জন্য তার এমন নাম দেওয়া হয়েছে। সামুদ্রিক সীমা দেখো, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল রয়েছে, এছাড়া উপকূলবর্তী রাজ্য হচ্ছে বে অফ বেঙ্গলের পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এইগুলো হচ্ছে সামুদ্রিক সীমার মধ্যে অবস্থানকারী রাজ্যসমূহ। এর পশ্চিম সীমার দিকে যদি আমরা যাই, তাহলে দেখো পাকিস্তান রয়েছে পশ্চিম দিকে, উত্তর পশ্চিম বলতে পারি আমরা অ্যাকচুয়ালি দিকটাকে, উত্তর পশ্চিম, এর সাথে 3323 কিলোমিটার সীমানা দৈর্ঘ্য রয়েছে। সীমান্তবর্তী রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এগুলো কিন্তু রয়েছে। র্যাডক্লিফ লাইন, এই জায়গাটা আমরা একটু মনে রাখবো। র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান সীমান্ত রেখার রেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। আমরা জানি স্যার র্যাডক্লিফ যখন ভাগ করেছিলেন দেশটাকে, তার নাম অনুসারে এই লাইনটাকে রাখা হয়েছিল। আচ্ছা, আর ভারত এবং চীনের মধ্যে যে সীমারেখা রয়েছে সেটার নাম কেউ বলতে পারবে? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন, ম্যাকমোহন লাইন। আর ম্যাকমোহন লাইন, হ্যাঁ, আফগানিস্তানের সাথে বলো। ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন, ডুরান্ট লাইন। ঠিক, এই তিনটে লাইনই কিন্তু মনে রাখবো। আচ্ছা, বাংলাদেশের সাথে বলো। রেড 3 ক্লিফ। বিঘা করিডর। একদম। তো এই কয়েকটা ভারতবর্ষে যে প্রতিবেশী কয়েকটা জিনিস রয়েছে, লাইনগুলো, বর্ডারগুলো, সেইগুলোকে আমরা একটু মনে রাখবো। দেখো, সামুদ্রিক সীমার মধ্যে আরব সাগর, আরবিয়ান সি রয়েছে। আরব সাগরের উপকূলবর্তী রাজ্যের মধ্যে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা। আমাদের এই উপকূলবর্তী রাজ্যের নাম মনে রাখার দরকার নেই, আজকের ক্লাসে জাস্ট ভারতবর্ষের চারিপাশ সম্পর্কে একটা ধারণা নাও। ভারতের প্রতিবেশী দেশ যদি দেখি, তো স্থলভাগের যে সীমান্ত, স্থল সীমান্ত, জল সীমান্তকে বাদ দিয়ে মোট আমরা 7টা দেশ পাবো, এবং জলসীমানাতে আরও 2টো দেশ পাবো। মোট টোটাল যদি প্রতিবেশী দেশ দেখি, 9খানা দেশ আমরা পাবো। স্থল সীমান্তে 7টা দেশ দেখো, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার। এবং সামুদ্রিক সীমান্ত ভাগ করে 2টি দেশ, শ্রীলঙ্কা। এই যে ভারত এবং শ্রীলঙ্কা রয়েছে, এর মাঝে যে জলরাশিটা রয়েছে, এটা ধরো ভারতবর্ষের অন্তিম ভাগ, এবং এই জায়গাটায় ধরো শ্রীলঙ্কা। তো এই যে মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে পক প্রণালী। ওকে, এটাকে বলা হয় পক প্রণালী। আর এছাড়া মান্নার উপসাগরে রয়েছে গুলফ অফ মান্নার। ওকে, এইগুলো দ্বারা এই প্রণালী কাকে বলে? প্রণালী মনে রাখবো। প্রণালী কি? প্রণালী হচ্ছে এমন একটা ভূভাগের অংশ বা জলরাশি যেটা নির্দিষ্ট কোনো দুটি ভূভাগকে আলাদা করে, পৃথক করে। যেমন দেখো, এখানে ভারতবর্ষ একটা ভূভাগ এবং শ্রীলঙ্কা একটা ভূভাগ, এদের মাঝখানে যে জলরাশি বা যে জলসীমানা এই দুটোকে আলাদা করে রেখেছে, এটাকেই বলা হচ্ছে প্রণালী। ওকে, বেশ কিছু প্রণালী আমাদের রয়েছে, বেরিং প্রণালী বলতে পারো, মালাক্কা প্রণালী বলতে পারো, মান্নার উপসাগর, পক প্রণালী, এগুলো সব। এগুলোর অবস্থান একটু আমরা পরবর্তীতে দেখব। দেখো, মালদ্বীপ এবং ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ রয়েছে। তো টোটাল এখানে 2টো দেশ জলসীমানাতে এবং 7টা দেশ ভারতবর্ষের সাথে স্থল সীমানাতে। মোট প্রতিবেশী দেশের সংখ্যা 9টা, 7টা স্থলভাগে, 2খানা জলভাগে। দেখো, গুরুত্বপূর্ণ প্রণালী ও জলপথ। পক প্রণালী রয়েছে কাদের মধ্যে? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। এটার প্রস্থ প্রায় 55 কিলোমিটার চওড়া। ওকে, 9 ডিগ্রি চ্যানেল মনে রাখবে। মিনিকয় দ্বীপ এবং লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। গ্রেট চ্যানেল রয়েছে ছোট আন্দামান বা লিটল আন্দামানের মধ্যে। পরীক্ষায় আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ এই কয়েকটা জিনিস একটু মুখস্থ করে নেবে। দেখো, পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে, এর অক্ষাংশ সম্পর্কে আমাদের জিজ্ঞেস করতে পারে। মনে রাখবে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং এটি 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, 8টা রাজ্যের নাম কারোর কারো মনে আছে কি, বলো? ভারতবর্ষের। গুজরাট, হুম, মধ্যপ্রদেশ, রাজস্থান, তিনটে। আহ আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। হুম, 6টা। আর 2টো? তো বলবো হ্যাঁ, বলো। ঝাড়খণ্ড, আমি বলছি স্যার, রাজস্থান, হুম। গুজরাট, হুম। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। একদম। আচ্ছা, আর পশ্চিমবঙ্গের মধ্যে কয়টি জেলার উপর দিয়ে গেছে? 5টা। কি কি? বাঁকুড়া, 5টি। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া আর নদিয়া। নদিয়া। একদম। পরপর এগুলো মনে রাখার সুবিধা, কারণ একদম পরপর পাশে পাশে গেছে। ঠিক। তো এই 8টা রাজ্যের নাম মনে রাখবে। আমাদের রাজ্যের কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে সেটাও আমরা পড়বো পশ্চিমবঙ্গের ভূগোল পড়ার সময়। আর এর মানটা মনে রাখবে 23.5 ডিগ্রি উত্তর। ওকে, মানে অ্যাকচুয়ালি আমরা যদি পৃথিবীটাকে দেখি, তাহলে এই বরাবর, এরকম বরাবর হবে। এখানে যদি নিরক্ষরেখা হয়,
মোটামুটি উপরের দিকের এই অংশ বরাবর কর্কটক্রান্তি রেখা অবস্থান করে। আর ঠিক একইভাবে 23.5 ডিগ্রি নিচের দিকে যদি দেখি, এটাকে কি বলবো, মকর ক্রান্তি রেখা। দেখো, প্রমাণ মধ্যরেখা ধরা হয় কাকে, 82°30' পূর্বকে। তাহলে যদি বলা হয় ভারতবর্ষে প্রমাণ দ্রাঘিমা কত কত ধরা হয়, 82°30' পূর্ব দ্রাঘিমাকে, এবং এটার সঙ্গে আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাব করা হয় ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমার ওপরে। ওকে, দীর্ঘতম স্থল সীমানা রয়েছে বাংলাদেশের সাথে, এবং দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে চীনের সাথে। ওকে, উপকূল রেখা রয়েছে কত, ভারতবর্ষের উপকূল রেখা কাকে বলে না, এই যে মূল ভূখণ্ড রয়েছে ভারতবর্ষের, এই যে সমুদ্র রয়েছে, সমুদ্রের পার্শ্ববর্তী এই যে অঞ্চলটা, এই যে ভূভাগটা, এটাকে উপকূল রেখা বলা হয়। যে দেশের উপকূল রেখা যত বেশি বড় হবে, সেই দেশ তত বেশি বাণিজ্য কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো ভারতবর্ষের পরবর্তী, বর্তমান বা ভবিষ্যতে একটা ব্যাপক বাণিজ্যিক লেনদেনের সুবিধা ভারতবর্ষে রয়েছে, কারণ তার বিস্তীর্ণ উপকূল রেখা বা জলভাগ রয়েছে। ওকে, দেখো, উপকূল রেখার মোট দৈর্ঘ্য 7516.6 কিলোমিটার। উত্তর দক্ষিণে ভারতবর্ষ কতটা লম্বা না, 3214 কিলোমিটার, এবং পূর্ব থেকে পশ্চিমে 2933 কিলোমিটার। টোটাল ভারতবর্ষের আয়তন মনে রাখবো আমরা 32,87,263 বর্গ কিলোমিটার, এবং আয়তনের বিচারে বিশ্বের সপ্তম। আচ্ছা, একটা জিনিস বলো, জনসংখ্যার বিচারে ভারতবর্ষের অবস্থান কত? সে বর্তমানে জনসংখ্যায় প্রথম। প্রথম। একদম, এই জিনিসটা মনে রাখবে, বর্তমানে কিন্তু প্রথম। অনেক ওল্ড বই পড়লে তখন দ্বিতীয় থেকে রাখবে হয়তো চীনের পরে, কিন্তু বর্তমানে কিন্তু ভারতবর্ষ সব থেকে, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মানুষ ভারতে আছে। ওকে, চীনকে টেক্কা দিয়েছে। তো এই জিনিসটা একটু আপডেট করে নেবে, যদি কারোর নোটে টোটে থেকে থাকে দ্বিতীয়, সেটাকে একটু ঠিক করে নেবে। আচ্ছা, সীমান্তবর্তী দেশ, আমরা জানি 7টা তার স্থল সীমানার মধ্যে রয়েছে এবং 2টা তার সামুদ্রিক সীমানার মধ্যে রয়েছে। মোট 9খানা দেশ রয়েছে। দক্ষিণতম বিন্দু বললাম আমরা ইন্দিরা পয়েন্ট, উত্তরতম বিন্দু পড়লাম ইন্দিরা কোল, আর পূর্বতম বলো তোমরা, আর পশ্চিমতম বলো। কিবিথু, আর পশ্চিমতম পূর্বতম হচ্ছে হচ্ছে গুহার কিবিথু, মতে। আর পশ্চিমতম হচ্ছে একদম, গুহার। গুহারমতি এবং হুম, কিবিথু। হ্যাঁ, পূর্ব হচ্ছে কিবিথু। সঠিক। তো এই কয়েকটা জিনিস আমরা এখান থেকে একদম মুখস্থ করে রাখবো, মানে বারংবার প্রশ্ন আসে। বিশেষ করে দেখো, আপার প্রাইমারির ক্ষেত্রে যদি দেখি আমরা, তো টোটাল হয়তো 60 মার্কস রয়েছে দেখবে জিএস পেপারটার মধ্যে। সেখানে খুব জোর ভূগোল তোমাদের কয়টা দেবে, 7 থেকে 8টা প্রশ্ন দেবে এরকম। ওকে, তো এবং যে প্রশ্নগুলোই দেবে সেগুলো মানে তোমরা যারা ধরো এই যে সামনে পিএসসি হলো, পিএসসির জন্য পড়েছো, বা ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছো, বা একটু উচ্চ পদস্থ পরীক্ষার জন্য যেগুলো পড়া হয়, অতটা ডিপ লেভেল থেকে দেয় না, একদম বেসিক লেভেলের জিনিসগুলো দেয়। তাই খেয়াল রাখবে যে বেশি ডিপে পড়তে গিয়ে যেন বেসিক জিনিসগুলো একটু ভুলভাল না হয়ে যায়। ওকে, মানে আপারের এই বিশেষ করে ভূগোল, ইতিহাস এইগুলোতে। আর তোমরা যেটাই জোর দেবে বেশি করে, সেটা আমি বলবো বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। ওকে, ভালো রকম জোর দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, এবং বাদবাকি সাবজেক্টগুলো তো রয়েছে তোমাদের। তো বেশিরভাগটাই 7-8টা করে সাবজেক্টিভ প্রশ্ন দিয়ে থাকে, ইতিহাস বলো, ভূগোল বলো, ইতিহাসের কিছু বেশি দেয়, রাষ্ট্রবিজ্ঞান বলো, ইকোনমিক্সেরও মাঝে মধ্যে 2-1টা দেয় আগের বছর। তো এই বেশি সাবজেক্টিভে গভীরে ঢুকলে কিন্তু তখন আর অন্যগুলোর জন্য সময় পাওয়া যায় না। ওকে, বাড়িতে পড়ার সময় বেশি ইয়ে করবে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু ভালোভাবে দেখবে, এবং আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে সিডিপি, তোমার বাংলা, ইংরেজি, এইগুলোকেও ভালোভাবে দেখবে। দেখো, স্থলীয় সীমান্তে অবস্থিত ভারতীয় যে রাজ্যসমূহ, 7টা রাজ্য বললাম, এখানে এই সীমানাটা জাস্ট দেওয়া রয়েছে, টেবিলটা একবার চোখে দেখে রাখবে, এবং সবগুলোর সীমান্তবর্তী রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলো কোথায় কার পাশে কে রয়েছে, এত মুখস্থ রাখার কোনো রকম দরকার আমাদের নেই। এখানে জাস্ট একবার চোখ বুলানোর জন্য দেওয়া রয়েছে। এটা দরকার হবে যখন আমরা আমাদের রাজ্যের ব্যাপারটা পড়বো, পশ্চিমবঙ্গেরটা। আচ্ছা, অঞ্চল ভিত্তিক বিভাজন যদি আমরা দেখি, দেখো, উত্তর পশ্চিম সীমান্তে পাকিস্তান সীমান্তে 5টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন লাদাখ রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। আমাদের টোটাল, আচ্ছা টোটাল বলো, কেন্দ্রশাসিত অঞ্চলের, কেন্দ্রশাসিত রাজ্যের সংখ্যা কয়টা রয়েছে, 8টি না 9টি? 8টি আছে। 8টি। 8টি, ঠিক। অনেক 8টা। জায়গায় 9টি হয়ে থাকে, এটা কিন্তু ভুল হয়ে যাবে 9টি করলে। তো পাকিস্তান সীমান্তে 5টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে মোট 5খানা রয়েছে। লাদাখ রয়েছে, যেটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে। জম্মু কাশ্মীর রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এই জায়গাগুলো থেকে কীরকম কী প্রশ্ন দেয় বলো তো, যে এরকমভাবে হয়তো প্রশ্নটা তোমাদের করলো যে পাকিস্তানের সাথে সীমানা বন্টনকারী কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, এবং সেখানে প্রথমেই হয়তো এমন একটা রাজ্য দিয়ে দিল, ধরো রাজস্থান দিয়ে দিল,
স্বাভাবিকভাবে কেন্দ্রশাসিতের মধ্যে পড়ছে না, কিন্তু রাজস্থান দেখি হয়তো পার্শ্ববর্তী বর্ডার শেয়ার করেছে, ওটাই টিক দিয়ে ফেলা ফেলা হলো তাড়াহুড়োতে, তখন ভুল হয়ে যাবে। অ্যাকচুয়ালি ভালোভাবে প্রশ্নটা আমাদের দেখতে হবে, কেন্দ্রশাসিত চেয়েছে নাকি নর্মাল চেয়েছে, নাকি বলে দিয়েছে কোনো কিছু নির্দিষ্টভাবে। তো কেন্দ্রশাসিত শাসিতের মধ্যে লাদাখ রয়েছে এবং জম্মু কাশ্মীর রয়েছে, যেটা পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করেছে। এছাড়া পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট রয়েছে, এই পাঁচখানা মোট রাজ্য পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করেছে। আফগানিস্তান সীমান্তে মোট একটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, মনে রাখবো, লাদাখ। লাদাখের রাজধানীর নাম বলো। লে। লে লে লাদাখের রাজধানীর নাম লে। পাকিস্তান ও আফগানিস্তান উভয়ে লাদাখের সীমান্ত রয়েছে। ওকে, লাদাখ হচ্ছে এমন একটা রাজ্য যেটা উভয় দেশের সাথে কিন্তু সীমানা বন্টন করেছে, পাকিস্তানের সাথেও আবার আফগানিস্তানের সাথেও। র্যাড ক্লিফ লাইন রয়েছে, আমরা জানি ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সীমারেখাকে র্যাড ক্লিফ লাইন বলা হয়। উত্তর সীমান্তে চীনের সাথে মোট 5টি রাজ্য সীমানা বিস্তার করেছে, যেমন লাদাখ রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল, হিমাচল প্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, সিকিম রয়েছে এবং এই অরুণাচল প্রদেশ, যাকে নিয়ে চীনের বর্তমানে একটা ব্যাপক মাথা ব্যথা হচ্ছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে পড়বে। অরুণাচল প্রদেশকে চীন এখন নিজেদের বলে দাবি করছে, সে বলছে ওটা ভারতের নয়, ওটা আমাদের এবং ওটাকে আমরা দখল করতে চাই। তো এই নিয়ে একটা ডিবেট চলছে এখন। তো টোটাল এই 5খানা রাজ্য কিন্তু চীনের সাথে সীমানায় রয়েছে। নেপাল সীমান্তে মনে রাখবো উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম, এই 5টা রাজ্য রয়েছে। ওকে, বিশেষ তথ্য দেখো, চীনের সাথে ভারতের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে 3488 কিলোমিটার। সিকিম নেপাল ও চীন উভয়ের সাথে সীমানা বন্টন করেছে এবং উত্তরাখণ্ড নেপাল ও চীন উভয়ের সাথে সীমানা বন্টন করেছে। আচ্ছা, আন্তর্জাতিক সীমানার বিষয়টাকে একটু খেয়াল রাখবো আমরা। উত্তর পূর্ব সীমান্ত যদি দেখি, তো ভুটান সীমান্তে মোট আমরা 4টে রাজ্য পাবো, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম এবং অরুণাচল প্রদেশ। এবং বাংলাদেশ সীমান্তে 5খানা রাজ্য পাবো, পশ্চিমবঙ্গকে পাবো সব থেকে বেশি, এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। আর মিয়ানমারের মধ্যে 4টে রাজ্য আমরা পাচ্ছি, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। দেখো, বাংলাদেশের সাথে ভারত সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত, এই জায়গাটা যেটা আমারও বলার সময় একটু গুলিয়ে গেছিলো। তো স্থল সীমানা যদি জিজ্ঞেস করা হয়, তখন আমরা বলবো বাংলাদেশের সাথে রয়েছে ভারতবর্ষের দীর্ঘতম স্থল সীমানা। এবং আন্তর্জাতিক সীমানা যদি জিজ্ঞেস করা হয়, তখন আমরা বলবো চীনের সাথে ভারতের সবথেকে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে, যেটা সারা পৃথিবীর স্বীকৃত। এছাড়া অরুণাচল প্রদেশ তো বললাম, এখানে চীন, ভুটান, মায়ানমার 3টে দেশের সাথেই সীমানা বন্টন করেছে। আচ্ছা, এর সাথে সাথে আর একটা জিনিস এখানে 3 বলে মনে পড়লো, ব্রহ্মপুত্র, এটা মনে রাখবে। ব্রহ্মপুত্র নদ, এটা কি? এটা একমাত্র নদ যে দেখা যাচ্ছে কি না 3টি দেশের মধ্যে দিয়ে অতিক্রম হচ্ছে। ওকে, সাংপো নাম একটা তিব্বতের মধ্যে দিয়ে এসে ভারতে গেছে, ভারতের অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে এসে পরবর্তীতে আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। তো ব্রহ্মপুত্র নদ টোটাল 3খানা দেশ অতিক্রম করছে। দেখো, রাজ্যভিত্তিক বহুদেশীয় সীমান্ত 3টি দেশের সাথে সীমান্ত রয়েছে, অরুণাচল প্রদেশের, চীন, ভুটান এবং মায়ানমার, এবং লাদাখেরও রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, চীন। তো মনে রাখবো আমরা, অরুণাচল প্রদেশ এবং লাদাখ এই দুটো রাজ্য, তারা প্রত্যেকে 3টে করে আন্তর্জাতিক সীমানা তাদের মধ্যে রয়েছে, চীন, ভুটান, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, চীন, মানে 3টে করে দেশের সাথে সীমানা ভাগ করেছে। দুটো দেশের সাথে সীমানা ভাগ এমন রাজ্য অনেক রয়েছে, যেমন সিকিম, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম ইত্যাদি। তোমরা শুধু পশ্চিমবঙ্গটা মনে রাখবো, নেপাল, ভুটান, বাংলাদেশ। তো এখানে এই যে এই একটা দুটো, আচ্ছা পশ্চিমবঙ্গ তো 3টে হচ্ছে, 3টে দেশের সাথে সীমানা বন্টন করছে। উত্তরাখণ্ড দেখো নেপাল এবং চীনের সাথে, সিকিম নেপাল, চীন, ভুটানের সাথে, এবং আসাম হচ্ছে ভুটান এবং বাংলাদেশের সাথে, মিজোরাম বাংলাদেশ, মায়ানমারের সাথে। সিকিম মোট 3টি দেশ, এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে এই সবগুলোই একসাথে। অরুণাচল প্রদেশ 3টে দেশ, লাদাখ 3টে দেশ, পশ্চিমবঙ্গ 3টে দেশ। শুধুমাত্র একটা দেশের সাথে কারা সীমানা বন্টন করেছে মনে রাখবো, পাঞ্জাব কার সাথে? পাকিস্তানের সাথে। রাজস্থান পাকিস্তানের সাথে, গুজরাট পাকিস্তান। এগুলো অ্যাকচুয়ালি এরকমভাবে তোমাদের দেবে না যে নিচের কোন দেশটি একটি দেশের সাথে সীমানা বন্টন করেছে, এমন না, হয়তো রাজ্যটার নামটাকে উল্লেখ করে দেবে যে হিমাচল প্রদেশ কার সাথে সীমানা বন্টন করেছে, তখন মনে রাখতে হবে চীনের সাথে। বা আমাদের নিজেদের রাজ্যটাই দিতে পারে, পশ্চিমবঙ্গ, এটা সব থেকে ইম্পর্টেন্ট, কোন কোন দেশের সাথে সীমানা বন্টন করেছে সেটাও দিতে পারে। আবার কোন কোন প্রতিবেশী রাজ্যের সাথে সীমানা বন্টন করেছে সেটাও কিন্তু দিতে পারে। দেখো, উত্তরপ্রদেশ নেপালের সাথে, বিহার নেপালের সাথে, মেঘালয় বাংলাদেশের সাথে, ত্রিপুরা বাংলাদেশ, নাগাল্যান্ড, মণিপুর, জম্মু কাশ্মীর, এরা সব রয়েছে, একবার এটাকে পড়ে নেবে।
দেখো, মোট স্থল সীমানাবর্তী দেশ মনে রাখবো আমরা 7খানা রয়েছে। মোট স্থল সীমানাবর্তী রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে 17টি, এবং মোট স্থল সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 15,106.7 কিলোমিটার। দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে, এবং দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত রয়েছে চীনের সাথে, এবং ক্ষুদ্রতম সীমান্ত রয়েছে আফগানিস্তানের সাথে মাত্র 106 কিলোমিটার। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু মনে রাখবে আমরা, ক্ষুদ্রতম আর দীর্ঘতমটা। সর্বাধিক দেশের সাথে সীমান্ত রয়েছে 3টে, সর্বাধিক 3খানা দেশের সাথে বেশ কিছু রাজ্য তাদের সীমানা বন্টন করেছে, সিকিম, অরুণাচল, লাদাখ, পশ্চিমবঙ্গ, এই 4টে রাজ্য 3টে করে দেশের সাথে সীমানা বন্টন করেছে। পাকিস্তান সীমান্তে 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সীমানা বন্টন করেছে। তাহলে পাকিস্তানের সাথে ভারতবর্ষের কয়টি মোট রাজ্য? 5টি মোট রাজ্য সীমানা বন্টন করেছে। চীনের সাথেও তাই 5টি রাজ্য সীমানা বন্টন করেছে। নেপালের সাথেও 5টি রাজ্য সীমানা বন্টন করেছে। বাংলাদেশের সাথেও 5টি রাজ্য। ভুটান একমাত্র দেখো 4, মায়ানমার 4, এবং আফগানিস্তান সব থেকে কম আমরা জানি, কেবলমাত্র লাদাখ একটি মাত্র কেন্দ্রশাসিত অঞ্চল সীমানা বন্টন করেছে। ওকে, মনে রাখার জন্য বেশ কিছু ট্রিক এখানে লিখে দিয়েছি, তোমরা ইচ্ছা মতো এটাও করতে পারো, নিজেদের মতো মনে রাখতে পারো। পাকিস্তানের সাথে কে কে বন্টন করেছে? দেখো, লাজ পারাগু অর্থাৎ লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট। চীনের সাথে লাহিউসি অর্থাৎ লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। আর নেপালের সাথে উপ্র ও বিপসি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। ওকে, তো এই কয়েকটা জিনিস একটু মনে রাখবো। ভুটানের সাথে এরকমভাবে প্রত্যেকটাই দেওয়া আছে, সবার মনে রাখা সম্ভব নয়। বাংলাদেশটাকে মনে রাখবে, চীনটাকে মনে রাখবে, আর পাকিস্তানটাকে স্যার, মনে রাখবে। এই 3টে মনে রাখবে। বলো। বলছি ইন্ডিয়া বাংলাদেশ ওই বর্ডার লাইনটা কি নাম বললেন একবার? রেড ক্লিপ। 3 বিঘা করিডোর তো স্যার? ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্ডার লাইন। 3 বিঘা দেখো, করিডোর। অ্যাকচুয়ালি প্রথমে যখন ছিল, প্রথমে কি ছিল? রেড ক্লিফ লাইন ছিল, কারণ সর্বপ্রথম তো ওটা পূর্ব পাকিস্তানের অন্তর্গত হুম ছিল, তাই না? তো সেই টাইমে পাকিস্তানের হুম সাথে ভারতের যে লাইনটা, সেটারও নাম ছিল রেড ক্লিফ, এবং পরবর্তীতে বাংলাদেশের আগে পর্যন্ত ওটা রেড ক্লিফ লাইন ছিল। ওকে, মানে যতদিন পূর্ব পাকিস্তান ছিল, তাই পরীক্ষাতে বিভিন্ন সময় রেড ক্লিফ লাইনটাকেও অ্যান্সার নেয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর ওই দীর্ঘতম স্থল সীমান্ত আর দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত ওই দুটো একটু বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, দেখো, দীর্ঘতম স্থল সীমান্ত আর দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত এর মধ্যে পার্থক্য আছে বেশ কিছু। যেমন ধরো, ওই যে শুনবে, ছিটমহল সমস্যা বলে হয়তো শুনে থাকবে, বাংলাদেশের সাথে দেখবে পশ্চিমবঙ্গের বেশ কিছু হুম ছিটমহল, হুম তাই না? তো এই যে ছিটমহলের অন্তর্গত সম্ভবত 50 না 52টি ছিল, সেটা দেওয়া নেওয়া হয়েছে। তো তার ফলে কি হয়েছে? ধরো, সীমানা এদিক ওদিক হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, তাই না? যে বাংলাদেশের কিছু জমি জায়গা ভারতের দিকে এসছে, ভারতের কিছু জায়গা ওদিকে চলে গেছে, কিন্তু সেইগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে একটা দেশ যখন ভাগ হচ্ছে বা এরকম টুকটাক এইরকম সীমানা পরিবর্তন হচ্ছে, সেগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে তৎক্ষণাৎ মর্যাদা পায় না। আন্তর্জাতিক ক্ষেত্রে ধরো, বাংলাদেশের এমন অনেক বর্ডার আছে যেগুলোকে এখনো মর্যাদা দেওয়া হয়নি। তো দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত মানে যে দুটো দেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ঠিক আছে? যেমন ভারতবর্ষ একটা দেশ, সে নিজে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সারা পৃথিবীর মধ্যে অস্তিত্ব রয়েছে, এবং সবাই জানে ভারত একটা নির্দিষ্ট স্বাধীন দেশ, এবং চায়না সে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশ। তো এই দুটো দেশের মধ্যে যে বর্ডারটা রয়েছে, সেটা আন্তর্জাতিক বর্ডারের মধ্যে পড়ছে, বোঝা গেল? কিন্তু বাংলাদেশের সাথে পশ্চিমবাংলার একাধিক ছিটমহলের যে সমস্ত বর্ডারগুলো রয়েছে, এগুলোকে আন্তর্জাতিক বর্ডারে তোমার কনভার্ট করা যায় না, অর্থাৎ সারা বিশ্ব এখনো মেনে নেয়নি, পরবর্তীতে মানতে পারে। সেই কারণে এই যে বৈপরীত্য, সেটা আমরা লক্ষ্য করি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আজকে এতদূর পর্যন্ত থাকলো, আমি আজকে প্রশ্ন অ্যাড করিনি। নেক্সট দিন থেকে আমরা একদম পরপর চ্যাপ্টার ওয়াইজ করব, সিলেবাস ওয়াইজ, এবং আর একটা স্যার, ওই বেসিক জনগণনা প্রশ্নগুলো যেটা বললেন, থাকবে। হুম, বলো। বলছি জনগণনা যেটা বললেন, ওটা যতক্ষণ না জনগণনা হবে তত এটা 2011টা তো আমাদেরকে মানে মান্যতা দিতে হবে তো? হুম 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 সম্ভবত 2027-এ আবার হবে নতুনটা। হ্যাঁ, 27-এ হবে, মানে তারপরে ওটা মানে 27-এটা ধরবো। এখন তো আপনার যে 2011টাই তো ধরতে হবে। এখন আপাতত 2011ই ধরতে হবে সব জায়গাতে। হুম।
ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে এত দূর থাকলো, নেক্সট দিন আবার দেখা হবে। ওকে, গুড নাইট।